আর 12 ধারা হচ্ছে চুক্তি বলবৎ করার মামলা বা সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। 12 ধারা হচ্ছে একটি চুক্তিতে কোনো ব্যক্তি যে কাজ করতে সম্মত হয়েছে, মানে একজন ব্যক্তি যে কাজ করতে সম্মত হয়েছে তার দ্বারা সেই কাজটি সম্পাদন করা হলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ঠিক আছে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এক্ষেত্রে আদালত 4টি ক্ষেত্রে চুক্তি বলবতের আদেশ দেওয়া যায়। 4টি ক্ষেত্রে চুক্তিটা সম্পাদন করবে কি করবে না সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। তবে 4টি ক্ষেত্রে আদালত চুক্তি বলবতের আদেশ দিতে পারে। সেটা হচ্ছে যখন সম্মতিভুক্ত কার্য পুরোপুরি বা আংশিকভাবে কারোর জিম্মায় থাকে সেই চুক্তি কার্যকর করার জন্য, যখন সম্মতিভুক্ত চুক্তি কার্যকর না করলে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড না থাকে, যখন সম্মতিভুক্ত চুক্তি কার্যকর না করলে যে ক্ষতি হয় তা পুরোপুরি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, এবং চুক্তি কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হয় তার ফলে কোনো প্রকার আর্থিক ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এবং চুক্তি বাস্তবায়নের জন্য অস্বীকৃতির তারিখ থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। চুক্তির মামলা 1 বছরের মধ্যে, যে কোনো চুক্তির মামলা 1 বছরের মধ্যে করতে হবে, এটা মনে রাখবেন যে চুক্তি সংক্রান্ত মামলা হলে সেটা 1 বছর, দলিল হলে সেটা 3 বছর, আর চুক্তি সংক্রান্ত হলে 1 বছর। চুক্তির মামলা সবসময় 1 বছরের মধ্যে করতে হয়, এটা তামাদি আইনের 113 অনুচ্ছেদে বলা আছে। চুক্তির মামলা 1 বছরের মধ্যে করতে হবে, তামাদি আইনের 113 অনুচ্ছেদে বলা আছে। আর এখানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বা মূল্য আনুপাতিক হারে কোর্ট ফি দিতে হবে। মূল্য আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম, এটা লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে হতে পারে, লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে হতে পারে। আর কোনো কিছু যদি ভিন্ন রূপে প্রমাণিত না হয়, তাহলে এটা স্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেয়া যায় না। ঠিক আছে, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেয়া যায় না। অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেয়া যায়, এক্ষেত্রে প্রমাণ করতে হবে। মানে অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি ভঙ্গের প্রতিকারটা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেয়া যায়, এটা প্রমাণ করতে হবে। এবং বিবাদীর সঙ্গে তার একটি বৈধ চুক্তি সম্পাদিত হয়েছে, মানে বাদীর সঙ্গে বিবাদীর একটি বৈধ চুক্তি সম্পাদিত হয়েছে সেটা প্রমাণ করতে হবে। এবং বিবাদী চুক্তির শর্ত অনুযায়ী কার্য সম্পাদনে অস্বীকৃতি জানায়। বিবাদী যদি যে চুক্তিটা করা হয়েছে বাদীর সঙ্গে বিবাদীর, সেই চুক্তিটার অনুসারে কার্য সম্পাদন করতে অস্বীকৃতি জানিয়েছে, মানে অস্বীকার করেছে, তাহলে সেটা আর এর ফলে হচ্ছে বাদীর অপূরণীয় ক্ষতির সম্ভাবনা আছে। যদি চুক্তিটা ঠিকঠাক মতো যদি সম্পাদন না করে তাহলে এর ফলে বাদীর অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা যদি থেকে থাকে, এগুলো হচ্ছে প্রমাণ করতে হবে। ধারা 13 হচ্ছে আংশিক চুক্তির বাস্তবায়ন, বা যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। আংশিকভাবে বিলুপ্ত হয়েছে বা আংশিক চুক্তির বাস্তবায়ন, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, এগুলো মানে যেভাবে বলি না কেন বিভিন্ন ভাবে ঘুরে পেঁচায় নাম পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এই জন্য সবগুলো একটু বলতেছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে বা যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে তা বাস্তবায়ন করা যাবে, এগুলো হচ্ছে ধারা 13 ধারায় বলা হয়েছে। এক্ষেত্রে হচ্ছে চুক্তি সম্পাদনের সময়, মানে একজন বাদী বিবাদী যখন একটি চুক্তি করেছে তখন ওই বাদী বিবাদীর মধ্যে বাদী বিবাদী যে চুক্তিটা করেছে সেটা কার্য সম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত বা বাস্তবায়ন, মানে যখন চুক্তি করে তখন সেটা ঠিক ছিল কিন্তু পরবর্তীতে আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। ঠিক আছে, আংশিকভাবে যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে সেটা বাস্তবায়ন করা যাবে। মানে একজন বাদী বা বিবাদী একটি চুক্তি করেছে, চুক্তির সময় ঠিক ছিল কিন্তু পরবর্তীতে কি হলো, সেটা আংশিকভাবে কিছুটা বিলুপ্ত হয়েছে। তো আংশিক যদি বিলুপ্ত হয় একটি চুক্তির, তখন সেটা বাস্তবায়ন করা যাবে। আর এক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্রি করার পর, যখন চুক্তিটা রেজিস্ট্রি করা হয় তখন হচ্ছে রেজিস্ট্রি করার পর বিক্রেতার থেকে ক্রেতার নিকট চলে যায় দায়টা। ঠিক আছে, যখন একটি চুক্তি রেজিস্ট্রি করা হয় তখন দায়টা ক্রেতার থেকে বিক্রেতার উপরে চলে যায়। এবং বিক্রয়ের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির দায়, মানে যখন বিক্রয় করে বিক্রয়ের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির দায় বিক্রেতার, অস্থাবর সম্পত্তির দায় ক্রেতার। মানে যখন সম্পত্তিটা স্থাবর সম্পত্তি তখন দায়টা থাকবে কার, বিক্রেতার। যখন স্থাবর, ঠিক আছে, একটা জমি, তখন দায় থাকবে বিক্রয়ের ক্ষেত্রে যিনি বিক্রয় করছে তার, বিক্রেতার। এবং সম্পত্তিটা যদি অস্থাবর হয়
তখন দায় থাকবে ক্রেতার। এবং ক্রেতা বিক্রেতা উভয় বিক্রি করতে বাধ্য থাকবে, ক্রয় করতে এবং বিক্রয় করতে বাধ্য থাকবে। মানে যখন চুক্তিটা করা হয়েছে তখন ঠিক ছিল, আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, তখন সম্পত্তিটা যদি অস্থাবর হয় তাহলে দায়টা বেশি থাকবে ক্রেতার, এবং সম্পত্তিটা যদি স্থাবর হয় তাহলে বিক্রেতার। এবং ক্রেতা এবং বিক্রেতা উভয় ব্যক্তি বিক্রয় করতে বাধ্য থাকবে এবং ক্ষতিপূরণ পাওয়া যাবে। যেমন যেমন মনে করেন যে 1 লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করে। এখন চুক্তি সম্পাদিত হওয়ার 2 দিন পর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়িটি পড়ে গিয়ে মানে কিছুটা নষ্ট বা ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে বাড়িটির ক্রয় মূল্য পরিশোধের মাধ্যমে তার অংশ সম্পাদন করার জন্য খকে বাধ্য করা যাবে। ঠিক আছে, ক্রয় মূল্য পরিশোধের মাধ্যমে ওই অংশ সম্পাদনের জন্য কার্য সম্পাদনের জন্য খকে বাধ্য করা যাবে। এরপর হচ্ছে ধারা 14, ধারা 14 যেখানে অসম্পাদিত অংশ ছোট। এখানে 13তে কি বললাম যে আংশিক, ঠিক আছে, চুক্তির বিষয়বস্তু আংশিক ভাবে বিলুপ্ত হয়েছে। এখানে কিন্তু বলে নাই যে ছোট অংশ বড় অংশ, এটা কিন্তু 13 ধারাতে বলে নাই। 13 মনে রাখবে যে আংশিক। হ্যাঁ, আর 14তে হচ্ছে যেখানে চুক্তি করা হয়েছে চুক্তির অংশ মানে অসম্পাদিত অংশটা ছোট, সেটা হচ্ছে আপনার 14 ধারাতে যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ হচ্ছে সম্পূর্ণ অংশের তুলনায় ছোট, বা এখানে হচ্ছে অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়। ঠিক আছে, যেটা অসম্পাদিত অংশটা ছোট বা কম সেখানে হচ্ছে অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে কার্য সম্পাদনে ওই ছোট অংশের জন্য ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, মানে কম বা ছোট অংশের জন্য ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। যেমন মনে করেন যে 3% জমি ক্ষয়ের নিকট থেকে ক্রয় করেছে। এখন তিনি বায়না পাওয়ার পর 1% জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ঠিক আছে, ক মানে 3% জমি ক্ষয়ের নিকট থেকে ক্রয় করেছিল, কিন্তু বায়না করার পর দেখা গেল যে 1% জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখন অবশিষ্ট 2% জমি কার্যকর করবে এবং বাকি 1%-এর জন্য ক্ষতিপূরণ দেবে আর কি। যেটা মানে যেহেতু অসম্পাদিত অংশটা ছোট অংশটা নদীতে চলে গেছে, বড় অংশটা আছে জায়গা 3%-এর মধ্যে 2% আছে, 1% বিলীন হয়েছে, সেজন্য 2% কার্যকর করবে, আর 1% যে নষ্ট হয়ে গিয়েছে সেজন্য হচ্ছে ক্ষতিপূরণ দিতে পারবে। ঠিক আছে, আর এই চুক্তি কার্যকর বা ক্ষতিপূরণ পাওয়া যাবে যখন চুক্তির অসম্পাদিত অংশ ছোট, তখন হচ্ছে ক্ষতিপূরণটা পাওয়া যাবে। এখানে হচ্ছে বিক্রেতা বিক্রয় করতে বাধ্য, যেহেতু যে চুক্তিটা করা হয়েছে চুক্তির অংশ বিশেষ বলতে ছোট অংশটার ক্ষতি হয়েছে, সেজন্য বিক্রেতা এখানে বিক্রয় করতে বাধ্য থাকবে। কিন্তু ক্রেতা কিন্তু বাধ্য থাকবে না, যেহেতু আমি 3% জায়গা ক্রয় করেছি, 1% বিলীন হয়ে গিয়েছে, সো আমি কিনতে বাধ্য না। কিন্তু আমি যদি কিনি, বিক্রেতা বিক্রয় করতে বাধ্য থাকবে। এরপর হচ্ছে ধারা 15 যেখানে অসম্পাদিত অংশ বড়। 14তে বলেছে ছোট, 13তে বলেছে আংশিক। ঠিক আছে, আংশিক, 13তে আংশিক, 14তে হচ্ছে অসম্পাদিত অংশ ছোট, আর 15তে হচ্ছে অসম্পাদিত অংশ বড়। ঠিক আছে, মনে রাখবেন যে পার্শিয়ালি, স্মল, লার্জ, যেখানে হচ্ছে মানে একটা চুক্তি করা হয় এবং ওখানে সম্পাদিত অংশের পুরো অংশের মধ্যে বড় অংশের হচ্ছে ক্ষতি হয়। ঠিক আছে, বড় একটা জায়গার মধ্যে বড় অংশ যদি ক্ষতি হয় কার্য সম্পাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, বড় অংশ সম্পাদনযোগ্য কার্য সম্পাদনের দাবি বা ক্ষতিপূরণ অধিকার ত্যাগ করবে। এই চুক্তির ক্ষেত্রে চুক্তি কার্যকর করা বা ক্ষতিপূরণ করা যাবে। মানে যদিও যে চুক্তিটা করা হয়েছে এবং চুক্তির বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে সেই চুক্তি কার্যকর বা ক্ষতিপূরণ পাওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে বিক্রেতা বিক্রয় করতে বাধ্য, কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয়। যদি বড় অংশটা ক্ষতি হয়ে থাকে তাহলে ক্রেতা কিনতে বাধ্য নয়। 15 ধারাটা কোন আইন থেকে উৎপত্তি হয়েছে? ইকুইটি থেকে। আচ্ছা, এটা সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে? 2005 সালে। সংশোধন হয় 2004 সালে। 2004 সালে কার্যকর হয়েছে 2005 সালে। ঠিক আছে,
আচ্ছা, কত নং আইন দ্বারা এটা সংশোধন করা হয়েছে? কত নং আইন দ্বারা? 27 নং আইন দ্বারা, 27 নং আইন দ্বারা। আচ্ছা, এটা এটা কার্যকর করা হয়েছে 2005 সালের কত তারিখে? 1 জুলাই। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করেন কে? প্লিজ হোয়াটস স্টকস নাকি? আচ্ছা, এখানে অধ্যায় আছে কয়টি? অধ্যায় 10টি, আবার 10টি। অধ্যায় আছে 10টি। অধ্যায় 10টি। অধ্যায় 10টি, খণ্ড 3টি। এটা কত নং আইন? 1 নম্বর আইন। এটা 1 নং আইন, 1 নম্বর। এটা সুনির্দিষ্ট আইন 1 নং আইন। এটা হচ্ছে কার্যকর হয় কত সালে? সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয় কত সালে? পয়লা মে 1877, পয়লা মে। পয়লা মে 1877। আর এটা প্রকাশ কাল হচ্ছে প্রকাশিত হয় কত সালে? 7 ফেব্রুয়ারি 1877। 7 ফেব্রুয়ারি 1877। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনে বাদী বিবাদীকে কি নামে ডাকা হয়? বাদী প্রতিবাদী, বাদী বিবাদী না। বলা হয় বাদী বিবাদী, আর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বাদী প্রতিবাদী। ঠিক আছে? আর ফৌজদারিতে যেমন হলো ফরিয়াদি আসামি, ফরিয়াদি আসামি। আর এখানে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারে বাদী প্রতিবাদী। মামলার মূল্যমানের উপর কত % হারে অ্যাডভোকেট কোর্ট ফি দিতে হবে? মামলার মূল্যমানের উপর 2%। এখানে 2%, আর ওই যে দেওয়ানিতে 6% আছে, এখানে হচ্ছে 2%। ঠিক আছে? মামলার ওখানে খরচ, সুদের খরচের কথা বলা আছে দেওয়ানিতে, ওইখানে 6%। আর এখানে মামলার মূল্যমানের উপর 2% আর অ্যাডভোকেট কোর্ট ফি দিতে হবে, এবং সেটা সর্বোচ্চ কত টাকার বেশি হবে না? 40,000 টাকা বেশি হবে না। 40 মূল্যানুপাতিক কোর্ট ফি। আচ্ছা, বলেন যে 8 ধারার সাথে কত ধারা মিলিয়ে মামলা করতে হবে? 42 দ্বারা 842। 8 এর সাথে 42। সত্য সাব্যস্ত খাস দখলের মামলা। ঠিক আছে? আচ্ছা, বলেন বেদখল হওয়ার কত বছরের মধ্যে মামলা করতে হবে? বেদখল 6 মাস। 6 মাস। দখল 6 মাস। 6 মাস। না 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 না, 8 ধারায় 6 মাস আসছে। ও 12 বছর, 12 বছর, 12 বছর। 8 দ্বারা 12 বছর। 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদ, হ্যাঁ, 142 অনুচ্ছেদের অনুসারে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। আর এখানে হচ্ছে কোর্ট ফি কি হবে? আচ্ছা, কোর্ট ফি কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার কোর্ট ফি। একটা অ্যাড ভ্যালোরাম, আর একটা হলো নির্ধারিত। আর একটা অ্যাড ভ্যালোরাম। মূল্য আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম, আর একটা নির্ধারিত বা ফিক্সড। এই হচ্ছে 2 প্রকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুসারে সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারে? সংক্ষুব্ধ ব্যক্তি আপিল আর রিভিউ করতে পারে। আপিল, রিভিউ, রিভিশন সবই করতে পারে। আপিল, রিভিউ, রিভিশন সবই করতে পারে। 8 ধারা আপিল, রিভিউ, রিভিশন সবই করতে পারে। 8 ধারায় কি সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? যাবে। সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। আচ্ছা, এখন বলেন 9 ধারার মামলার তামাদিকাল কত? 6 মাস। 6 মাস। 9 ধারা 6 মাস। এটা কত অনুচ্ছেদে বলা আছে? 3 অনুচ্ছেদ। 3 অনুচ্ছেদ। 3 অনুচ্ছেদ। আচ্ছা, বলেন তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন প্রতিকার দেওয়া যায় না? প্রতিকার দেয়া যায় না, দণ্ড দেয়া যায় না, দণ্ডমূলক প্রতিকার দেয়া যায় না। এটা কত ধারায়? 7 ধারা। কত ধারায়? 7 ধারা। 7 ধারা অনুসারে দণ্ডমূলক প্রতিকার দেয়া যায় না। দণ্ডমূলক প্রতিকার গুলো কি কি হতে পারে একটু বলেন তো? দণ্ডমূলক প্রতিকার, আর্থিক আর্থিক ফাইন, তারপরে হচ্ছে আপনার জেল জরিমানা। মানে জরিমানা করা যাবে না, জরিমানা করা যাবে না, সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না, কারাগারে আটক রাখা যাবে না। ঠিক আছে? জরিমানা করা যাবে না,
সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না, কারাগারে আটক রাখা যাবে না। জরিমানা করা যাবে না, সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না, কারাগারে আটক রাখা যাবে না। এটাই হচ্ছে দণ্ড। 9 ধারার কোড ফি কি? 9 ধারা প্রতি হাফ অফ এড ভ্যালোরাম মূল্যানুপাতিকের অর্ধেক। 9 ধারায় কি কোনটা প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে 9 দখল ধারায়? বেদখল 9 ধারায় দখল বেদখল প্রমাণ করতে হবে। দখল বেদখল 9 ধারার মামলায় বাদীকে কি প্রমাণ করার প্রয়োজন নাই? 9 ধারার মামলায় বাদীকে প্রমাণ করার প্রয়োজন নাই মালিকানা মালিকানা বা সত্ত্ব, মালিকানা বা সত্ত্ব প্রমাণ করার প্রয়োজন নাই। মানে সত্ত্ব থাকলেই তো মালিক। আমার যখন একটা কিছুর উপর শর্ত থাকবে তখন তো আমি সেইটার মালিক। সত্ত্ব বা মালিকানা প্রমাণের প্রয়োজন নাই। আচ্ছা, একটা স্থাপনা, ঠিক আছে, একটা স্থাপনা, সেটা কি 9 ধারা অনুসারে প্রতিকারের জন্য সেটা কি ভেঙে ফেলা যাবে? না না যাবে না যাবে না স্থাপনা 9 ধারায় ভাঙা যাবে না। আর 8 ধারায়? যাবে যাবে 8 ধারায় যাবে, ঘর ভাঙিয়ে আদেশ একটা দেওয়া যাবে। স্থাপনা 8 ধারায় ভেঙে ফেলা যাবে, ঠিক আছে, কিন্তু 9 ধারায় ভেঙে ফেলা যাবে না। ভেঙে ফেলা যাবে না। 9 ধারার মামলাকে আংশিকভাবে যদি বেদখল হয় তাহলে কি 9 ধারার মামলা করা যায়? না 9 ধারার যায়। একটা আংশিক দখল বেদখলের মামলাই তো 9 ধারা। সেখানে সম্পূর্ণটাই যে বেদখল হতে হবে নট নেসেসারি। এখানে হচ্ছে আপনার আংশিকভাবেও যদি বেদখল হয় সেখানেও 9 ধারার মামলা করা যায়। রেট জুডিকাটা কি 9 ধারার ক্ষেত্রে প্রযোজ্য? না না 9 ধারা না, প্রযোজ্য না। 9 ধারার ক্ষেত্রে রেট জুডিকাটা প্রযোজ্য নয়। 9 ধারার প্রতিকার কি? সংক্ষুব্ধ ব্যক্তি, রিভিশন হাইকোর্টের হাইকোর্টের রিভিশন রিভিশন, হ্যাঁ, আপিল বা রিভিউ কিন্তু করতে পারবে না। 9 ধারায় আপিল রিভিউ করতে পারবে না। একটাই প্রতিকার, হাইকোর্টের রিভিশন করতে পারবে। সংরক্ষণ কত ধারায়? সংরক্ষণ 4 ধারা চার ধারা সংরক্ষণ 4 ধারায়। সংরক্ষণ 4 ধারায়। আচ্ছা বলেন, সুনির্দিষ্ট প্রতিকার কয় ভাবে দেয়া যায়? 5 ভাবে 5 ভাবে দেয়া যায়। এখানে কত ধারায় 5 ভাবে দেয়া যায়? 5 ধারায় 5 ধারায় 5 ধারায়। এখানে হচ্ছে কয়টি উপায়ে প্রতিকার দেয়া যায়? উপায় কয়টি? চারটা 5টি উপায়। মানে 5 ভাবে প্রতিকার দেয়া যায়, 5 ভাবে প্রতিকার দেয়া যায়, কিন্তু এখানে হচ্ছে আদেশমূলক বা নিষেধমূলক ভাবে, ঠিক আছে? আদেশমূলক নিষেধমূলক। আদেশমূলক কয়টি, নিষেধমূলক কয়টি? জি স্যার। মানে ওটা কি, যা করার ব্যাপারে বাধ্যবাধকতা এমন কাজ থেকে বিরত রাখা, নিষেধাজ্ঞার মাধ্যমে, ঠিক আছে? নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা, 52 57 হ্যাঁ, এই নিষেধাজ্ঞা হচ্ছে 52, 53, 54, 52, 53, 54, 57 ধারা। বলেন প্রিভেন্টিভ রিলিফ কত ধারায়? 6 ধারা রিলিফ নিরোধক প্রতিকার ওইটা তো 5 এর গো আর 5 গো 52 ধারাতে আছে। আর ওই যে 52 তে কি আছে? 52 5-এর 6-তে আছে নিরোধক প্রতিকার কি, ঠিক আছে? আর 52-তে নিরোধক প্রতিকার দেয়া যায়। নিরোধক প্রতিকার দেওয়ার কথা বলা আছে। নিরোধক প্রতিকার কিভাবে দেবে সেটা হচ্ছে 52, কিন্তু আপনার 6 ধারাতে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার কাকে বলে সংজ্ঞাটা দুইটার আবার গুলাই ফেলবেন না। নিরোধক প্রতিকার দেয়া যায় অর্থাৎ প্রিভেন্টিভ রিলিফ দেয়া যায় 52-তে, আর 6 ধারাতে সংজ্ঞার কথা বলা আছে। হ্যাঁ ঠিক ঠিক 6 ধারাতে সংজ্ঞার কথা বলা হয়েছে প্রিভেন্টিভ রিলিফ। এখন বলেন পার্শিয়ালি স্মল লার্জ, এটা কত কত ধারার কথা বললাম? 13 14 13 14 পার্শিয়ালি কোনটা, স্মল কোনটা, লার্জ কোনটা? 13 পার্শিয়ালি 13 স্মল 14 লার্জ 15 লার্জ 15, হ্যাঁ লাস্ট 15 তো বড়। ওই তো সিরিয়ালি মনে রাখবেন, পার্শিয়ালি স্মল লার্জ। অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কত ধারায়? 10 ধারা 10 ধারা। অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলার তামাদিকাল কত? 1 বছর অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 1 বছর না 3 বছর মনে হয় না 12 বছর। ইয়েস, 3 বছর। 12 বছরটা স্থাবর সম্পত্তি হলে 12 বছর, অস্থাবর হলে 3 বছর। চুক্তি বাস্তবায়নের জন্য অস্বীকৃতির তারিখ থেকে কত দিনের মধ্যে মামলা করতে হবে? 1 বছর 1 বছর 1 বছর 1 বছর বছরের মধ্যে 1 বছরের মধ্যে।
কারণ কি বলেন তো, চুক্তির মামলা সবসময় 1 বছরের মধ্যেই হয়। চুক্তি 1 বছর আর দলিল 3 বছর। চুক্তি 113 দলিল 3 বছর, দলিল 3 বছর। সবসময় মনে রাখবেন যে দলিল আসলেই চোখ কান বন্ধ করে 3 দিয়ে দিবেন, আর যদি ইয়ে আসে, চুক্তি আসে 1 বছর 1 বছর দিয়ে দিবেন ধাপ করে। আমার দেনমোহর আসলো 3 বছর। দেড়মোহর 3 বছর, আর তারপরে যে আপনার অস্থাবর সম্পত্তি আসলে 3 বছর। আবার হিন্দুদের কথা আসলে আবার 12 বছর। সর- হিন্দু জি এই তো সবাই তো ভালো পারতেছে। অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার 3 বছরের মধ্যে করতে হবে। এটা অনুচ্ছেদ হচ্ছে 49 49 49 অনুচ্ছেদ। হ্যাঁ 49 48 অনুচ্ছেদ। আর 49 এই দুইটা হলো অস্থাবরের। হ্যাঁ 48 এর ঠিক আছে। পর আর 49 48 কিন্তু অস্থাবর সম্পত্তি তার প্রকৃত মালিকের কাছে অর্পণের জন্য সুনির্দিষ্টভাবে বাধ্য করা যেতে পারে কয়টি কারণে? 4টি কারণে। 4টি কারণে। 4টি কারণে। চারটা। হ্যাঁ, অস্থাবর সম্পত্তি প্রকৃত মালিকের কাছে অর্পণের জন্য বাধ্য করা যেতে পারে 4টা কারণে। আচ্ছা বলেন যে চুক্তি কার্যকর করার ক্ষেত্র কয়টি? 4টি। চারটে। চারটি। এটা কত ধারায়? 12 ধারা। 12 ধারায়। 12 ধারায়। 12 ধারায়। আর চুক্তি যে 1 বছরের মধ্যে চুক্তির মামলা 1 বছরের মধ্যে করতে হবে, এটা কত অনুচ্ছেদে বলা আছে? 113 অনুচ্ছেদ। 117। 113 চুক্তি প্রবল 12 ধারার কোর্ট ফি কত? 12 ধারার মূল্যানুপাতিক। অ্যাডভোকেট মূল্যানুপাতিক। এক ভ্যালোরাম বা মূল্য অনুপাতিক। এই যে চুক্তি যে 1 বছর, হ্যাঁ এটা হচ্ছে পূর্বে কত বছর ছিল? এখন 1 বছর, 3 বছর। কিন্তু 3 বছর ছিল। 3 বছর। পূর্বে 3 বছর 3 ছিল। বছর ছিল। হ্যাঁ। পূর্বে 3 বছর ছিল। এটা কত সালে সংশোধন করা হয়েছে? 2004 4 হ্যাঁ 4 2004 কার্যকর করতে 2005 এ।